অর্থশাস্ত্র বাংলাদেশের এই সম্মেলনে সম্মানিত আহ্বায়ক, এই সম্মেলনে আজকে আপনাদেরকে আমাদের সকলকে সম্মানিত করেছেন প্রধান অতিথি আসন অলঙ্কৃত করে বাংলাদেশের মানুষ এক দীর্ঘ সংগ্রামের পরে যে পরিবর্তনের দিকে তাকিয়ে আছে, যে পরিবর্তন যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, দিবেন, আমাদের সেই প্রিয় নেতা, এই বিভাগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় চিকিৎসকবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ, ল্যাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানকে শ্রদ্ধা জানাতে চাই। আরেকজন মহিষী নারীকে, যিনি বাংলাদেশের রাজনীতিতে একটা অসাধারণ অবিস্মরণীয় অবদান রেখেছেন, তার গণতন্ত্রের প্রতি ভালোবাসার ক্ষেত্রে, গণতন্ত্রের প্রতিষ্ঠার ক্ষেত্রে। সেই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই মুক্তিযুদ্ধে শহীদ আমাদের লাখো শহীদদের, এবং সব শেষে গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের 1 বছর আগে সংগঠিত ফ্যাসিস্ট মুক্ত করবার যে মরণপণ যে আন্দোলন, যেখানে আমাদের অসংখ্য ছেলে, শ্রমিক, মেহনতি মানুষ, জনতা শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদদের আপনারা হচ্ছেন এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের এক একজন। কারণ ছাত্ররা এসএসসি পাশ করে যারা মেডিকেল পড়তে আসে, তার সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়ে, একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে মেডিকেল পড়তে পারে এবং তারপর তারা চিকিৎসকের সার্টিফিকেট পায়। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে আপনারা আল্লাহর পরে আমাদের অবস্থা। এই জন্য আমি যখন অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হই, তখন মনে হয় এই লোকটি বোধহয় আমার একমাত্র প্রাণ। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনারা নিঃসন্দেহে আপনাদের অবদান রেখেছেন এবং এই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের রক্ষার ক্ষেত্রে আপনারা প্রতি ভূমিকা নেন। আমার যে একটি কথা আছে, আপনাকেও কিছু মনে করবেন না। এই কথাগুলো একটু ভিন্ন ধরনের। আজকে আমি এসে দেখলাম এখানে যে আপনাদের নির্বাচন পরিচালনা করার জন্য আপনাদের চিকিৎসকদের বাইরে আমাদের বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয় এবং আমাদের কিছু আমলাকেও দায়িত্ব দেওয়া হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেছেন এছাড়া বিকল্প নেই এবং এছাড়া এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে না, যে কারণে উনি এই কাজটি করেছেন।
আমি মনে করেছি যে আমরা জাতি হিসেবে কি এতই অক্ষম হয়ে গেছি যে আমরা নিজেদের একটা নির্বাচন সেটাকে সঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারবো না। হ্যাঁ, এটা হয়েছে, জাতীয় জীবনে সেই কাজটা হয়েছে। দীর্ঘ বছরগুলোতে আমরা সুষ্ঠু নির্বাচন পাই, কিন্তু মানুষ আমরা তো আশা করি যে যারা শিক্ষিত, যারা সমাজের সবচেয়ে উচ্চ পর্যায়ের মানুষ, যারা এই দেশকে নেতৃত্ব দেয় স্বাস্থ্যক্ষেত্রে, তারা অন্তত তাদের সংগঠনের এই নির্বাচনকে তারা নিজেরাই সম্পন্ন করতে পারবে। আমি আশা করব এরপরে আপনাদের নতুন যে পরিষদ, কার্যকরী পরিষদ নির্বাচিত হবে, আপনাদের নতুনভাবে যে সংগঠন আপনারা গড়ে তুলবেন, সেই সংগঠনে আপনাদের এই বিষয়টা আনতে পারবেন, আমাদের সংগঠনকে আমরাই পরিচালনা করব, আমরাই নির্বাচন করব, আমাদের নেতা আমরাই নির্বাচন। আমি আগে বলেছি যে আমাকে ক্ষমা করবেন, হয়তো হয়তো আপনাদের অনেকের পছন্দ হবে। আর একটি কথা বলতে চাই যে র্যাবকে অন্যান্য সাধারণ সংগঠনের সঙ্গে এক করে দেবেন না। র্যাবের ভূমিকা অপরিসীম। একদিকে আপনারা মানুষের সেবা দিচ্ছেন, অন্যদিকে আপনারা এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন। আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করবেন, আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করতে রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন, এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন, সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসক থেকে তারা কম্পিট করতে পারেন, সেই অবস্থা তৈরি করবেন। ছোট্ট কথা বলে শেষ করব। বহুদিন আগে, এটা সম্ভবত এই দিন আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে। তাকে নিয়ে আমাকে আপনার দিল্লিতে স্কটে যেতে হয়েছে, তার হৃদরোগ হয়েছিল। তো সেখানে চিকিৎসা করার পরে আমি যে বিখ্যাত চিকিৎসক অশোক সেন, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তা আমি তাকে বললাম যে আচ্ছা, আমাদেরকে ভারতে আসতে হয় কেন? আপনারা কি মনে করেন যে আমাদের চিকিৎসকের মান আপনাদেরকে নিচে? কোনো মতেই না। আপনাদের চিকিৎসকের মান আমাদের সমস্ত বলেই কোনো ক্ষেত্রে বেশি। সমস্যাটা অন্য জায়গায়। আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারে। আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে, কোন একটা দলকে ভালোবাসার কারণে 20 বছর ধরে সিরাজগঞ্জের সাজ্জাতে আপনার শিয়ালদা কিনা থেকে কুচিবাড়ি আছে, না আপনার সিরাজগঞ্জে, হ্যাঁ, সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধু রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে লিখে নেওয়া, ভোলাতে রেখে দেওয়া হয়েছে, তাকে আনা। আমার কথা বলি, আমি যখন কাশিমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে, আমরা অনেক চিকিৎসক জানেন তারা দিয়েছেন, আমার যখন পিজিতে রেফার করলো জেল কর্তৃপক্ষ, আমি আসলাম হুইলচেয়ারে, বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম। তারা যখন আমাদের চিকিৎসকরা, তারা যখন পিজিতে ছিলেন, তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছি না, বসেছিলাম। আমাকে সারাদিন ওই হুইলচেয়ারে ডিরেক্টরের রুমের সামনে দাঁড়িয়ে রাখতো, বসে গেল, এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু আমি যে আমাকে ভেতরে দিয়ে বসিয়ে আমাকে ডাক্তার দিয়ে চিকিৎসা করা। শুধু তাই নয়,
আমার তখন আপনার কারণে রাজনীতি ব্লক হয়ে গিয়েছিল, আপনার অনেকে জানেন। সেই কারণে রাজনীতির চিকিৎসার জন্য আমাকে যখন আপনাদের বিজেপি চিকিৎসকরা রেফার করলেন যে তাকে বিদেশে পাঠানোর দরকার, আমাকে সরকার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের লিড করে 3 বার মেডিকেল বোর্ড তৈরি করে আমাকে আপনার বাইরে যেতে। এটা কেন? এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, আমাদের দেশে আমরা পারস্পরিক হিংসা জিজ্ঞাসা আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সকালেই একটা বই থেকে পড়লাম, বইটার মধ্যে বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি। এটা হচ্ছে আপনার এই বিভক্তক্রম, সারাক্ষণ আমরা এই জাতিকে আমরা নিজেদের মধ্যে কলহ এবং কলহ করতে যারা আমাদেরকে অগ্রগতি যাত্রার যে পথ, সেই পথকে আমরা রুদ্ধ করে দেব। আমি কথাটা বলছি, এই সুযোগটা আমি পাবো না আপনাদের সঙ্গে কথা বলার। এবং আপনারা যদি সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষের সমাজে আপনারা এটা চিন্তা করবেন এবং কিভাবে আমরা পরিবর্তন আনতে পারি, সেই পরিবর্তন। ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ চিকিৎসক, আমার স্ত্রী, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার স্ত্রী চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন। আর আমি তো বটেই, কারণ আমি তো হরদম আপনাদের কাছে যাই। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টা করে এখানে বিশেষজ্ঞ বিলাত থেকে এসে এখানে তিনি ক্যান্সারের উপরে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন। আপনারা যারা বাইরে থেকে নয় থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার করে তুলতে চান, যেটা হলো সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আমি তার দৃষ্টি আমি তার আরে ভাই স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে, প্লিজ প্লিজ প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। আমি আমাদের এই নেতা, আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন, কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব সরকারের, যে কোনো সরকারের যে কোনো নেতা। আপনি দেখুন ইদানিংকালে শুরু হয়েছে যে আপনার ঔষধ নীতি, বিশেষ করে আপনার যারা ওষুধ তৈরি করে ম্যানুফ্যাকচারার, তার দুদিন আগে আমার কাছে এসেছিল, দে আর ইন সিরিয়াস ক্রাইসিস। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল, বাইরে এক্সপোর্ট করছিল, এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে যাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের নেতা, তিনি ইতিমধ্যেই আমাদের যে 31 দফা যিনি দিয়েছেন একটা মানে এই
জাতির সবচেয়ে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন ম্যাগনা কার্টা বলে আমরা এটাকে একটা পরিবর্তন নিয়ে যাবে যুগান্তকারী, সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্য করা। আমি বক্তব্য দীর্ঘ করব না, আপনারা আজকে অন্য মুডে আছেন, নির্বাচনের মুড, সেই নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছেন। আমি আর দীর্ঘ বক্তব্য হতে চাই না, তবে আশা করব আমার অনেক বয়স হয়ে গেছে, আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে। আমি সব শেষে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনার আরেকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে হচ্ছে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই প্যাসেজ বিরোধী আন্দোলন চলার সময় আমাদের অনেক চিকিৎসককে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে চিকিৎসা দিতে, আহতদেরকে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই, জাতি আপনাদেরকে সম্মান জানাচ্ছে যে আপনারা যারা ওই সময় ঝুঁকি নিয়ে আহতদের যে চিকিৎসা করেছেন এটা জাতি কোনোদিন ভুলবে না। আমি কি অনুরোধ রাখতে চাই এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া দেশের মানুষের। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সম্মেলন সফল হোক, নির্বাচন সফল হোক, যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক, এই কামনা করে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জয় জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।